এই বাজেট উপলক্ষে আজকের এই প্রেস কনফারেন্স। এই বাজেট যদি আমরা খুব ভালোভাবে দেখি, এই বাজেট একটি দিশাহীন এবং অন্তঃশ্বাস শূন্য হতশ্রী বাজেট। পশ্চিমবঙ্গে যে মূল সমস্যা, অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক তাদের কর্মসংস্থানের কোনো বাজেট উপলক্ষে আজকের এই বাজেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কোথাও কিছু নেই। আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ বাড়ালেন, ডিএ বাড়িয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের ডিএ হচ্ছে বা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ, তার অবস্থান দাঁড়ালো হচ্ছে 18%, যেখানে কেন্দ্র 53% আছে, 35% প্রায় ডিফারেন্স। এবং শুধু তাই নয়, কেন্দ্র অলরেডি নতুন পে কমিশন ঘোষণা করে দিয়েছে। আমরা ভেবেছিলাম এই বাজেটে হয়তো রাজ্য সরকার পে কমিশনের কোনো কিছু ইঙ্গিত বা কোনো কিছু দেবেন, কিন্তু এখানে আমরা কিছু দেখতে পেলাম না। এরপরে রাজ্য সাধারণত নিয়ম হচ্ছে কেন্দ্র সরকারের পে কমিশনের পর রাজ্যরা সাধারণত পে কমিশন তৈরি করে। তো কেন্দ্রের পে কমিশন হওয়ার পর রাজ্য যখন পে কমিশন তৈরি করবে তখন ডিএ আবার নতুন করে অ্যাড হয়। কেন্দ্রের ক্ষেত্রেও ডিএ নতুন করে অ্যাড হয়, 0 থেকে শুরু হয়, 4% বা যেরকম দেয়া হবে 10% সেই অনুসারে শুরু হয়, রাজ্যেরও তাই শুরু হবে। কিন্তু এই যে স্প্যানটা, অর্থাৎ জবে থেকে এই পে কমিশন চলছে, বর্তমান পে কমিশন চলছে, তাতে কিন্তু আমাদের রাজ্য সরকারি কর্মচারীরা, শিক্ষক অশিক্ষক কর্মচারী, তারা কিন্তু দিনের পর দিন বঞ্চিত হয়ে থেকেই গেলেন। সেই বঞ্চনা কিন্তু আর মিটলো না। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই, এই সরকারি কর্মচারীদেরই একসময় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিএ করে ঘেউ ঘেউ করবেন না। তো সেই জন্য মনে হয় যে 4% ভিক্ষা একটা ছুড়ে দেওয়া হলো কোনো রকমের সরকারি কর্মচারী এবং শিক্ষক অশিক্ষকদের সামনে। এবং এই মুখ্যমন্ত্রী, আমি তাকে মনে করিয়ে দিতে চাই যে বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল, সেই বামফ্রন্ট ক্ষমতায় থাকার সময় মাননীয় মুখ্যমন্ত্রী বলতেন যে যদি সরকারের ডিএ দেওয়ার ক্ষমতা না থাকে কেন্দ্রীয় হারে, তাহলে সেই সরকারের তার ক্ষমতায় বসে থাকার কোনো অধিকার নেই, অর্থাৎ ক্ষমতা ছেড়ে চলে যেতে বলছেন। আমরাও সেই একই কথা বলছি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কথা শুনেই বা আপনার কথাকে ধার করে নিয়ে বলছি যে আপনি সরকারটা ছেড়ে দিন। বিজেপি সরকার তৈরি হলে পরে আমরা কেন্দ্রীয় হারে আমরা ডিএ দেব, কেন্দ্রের সাথে পার, যেরকম বর্তমানে বহু রাজ্য আলাদা করে ডিএ ঘোষণা করে না, কেন্দ্রের ডিএকেই ডিএ হিসেবে মেনে নেয়, সেইভাবে আমরা এগোবো। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করেছিলাম যে উনি লক্ষ্মীর ভান্ডার বাড়াবেন, তবে সম্ভবত সেটা তিনি ভোটের জন্য রেখে দিয়েছেন, ভোটের আগে উনি মাস্টার স্ট্রোক হিসেবে সেটাকে হয়তো ব্যবহার করবেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত বুঝতে পারলাম না যে গোয়াতে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলবল বলে এসেছিলেন যে গোয়াতে ক্ষমতায় এলে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে গোয়ার যে সরকার তৈরি হবে তারা 5,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। তো পশ্চিমবঙ্গের মহিলাদের সাথে এই বঞ্চনাটা কেন? গোয়ার মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী যদি দরাজ হয়ে 5,000 টাকার লক্ষ্মীর ভান্ডার ঘোষণা করতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গের এই 1,000 আর 1,200 টাকার 1,500 টাকার মধ্যে ঘুরবে, 1,000-1,200 টাকার মধ্যে কেন লক্ষ্মীর ভান্ডার ঘুরছে? মায়ের চেয়ে কি মাসির দরদ বেশি? আমরা কি সেটাই দেখতে পাচ্ছি? যে গোয়ার মহিলাদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে দরদ, সেই দরদ কিন্তু পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য আমরা দেখতে পাচ্ছি না। সেটা লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে কোনো কিছু উল্লেখ করেননি, কিন্তু আমরা জানি ভোটের আগে উনি প্ল্যান করছেন এটাকে বাড়ানোর জন্য, তখন হয়তো ওটা দিয়ে ভোট কেনার চেষ্টা করবেন। এবং সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে তিনি যদিও 3,89,194.09 কোটির বাজেট ঘোষণা করেছেন, কিন্তু এই বাজেট নিয়ে কিন্তু আমাদের মহিলারা, মা বোনেরা অত্যন্ত নিরাশ। এবং আমার মনে হয় যে বিজেপি ক্ষমতায় এলে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি যে অন্নপূর্ণা ভান্ডারের মধ্য দিয়ে আমরা মা বোনেদের হাতকে শক্ত করার জন্য, গরিব মহিলাদের হাতকে শক্ত করার জন্য যে 3,000 টাকা দেওয়ার কথা চিন্তা ভাবনা করেছি, তা আগামী দিনে আমাদের বিজেপি সরকার 26-এ যখন গঠন হবে, আমাদের মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরই সঙ্গে সঙ্গে পরের দিন আমরা সেটা লাগু করব। এবং শুধু তাই নয়, এই বাজেটে আমরা কোনো এই ধরনের রূপরেখা দেখতে পেলাম না, যেটা আমি প্রথমেই শুরু করেছিলাম যে কর্মসংস্থান।
মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর বিজিবিএস করছেন, বিজনেস গ্লোবাল সামিট করছেন, কিন্তু তার ফলে পশ্চিমবঙ্গে কত টাকা ইনভেস্টমেন্ট এলো তার কোনো শ্বেতপত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিল্পপতিরা আসছেন, তারা এসে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ছবি তুলেছিলেন। গত বছর এক শিল্পপতি এসেছিলেন, আজকে ভারতবর্ষের অন্যতম সেরা শিল্পপতিদের মধ্যে থেকে এবার যারা এলেন তারা এলেন, কিন্তু তার ফলে যে ইনভেস্টমেন্ট আসার কথা সেই ইনভেস্টমেন্ট এলো না। উল্টে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়ে সৌরভ গাঙ্গুলিকে ধরে আনলেন, যে সৌরভ গাঙ্গুলি নাকি সেখান থেকে ইস্পাত কারখানা খুলবেন শালবনীতে। লন্ডনে না প্যারিসে, কোথায় ধরলেন? ও স্পেনে ধরেছেন। স্পেন থেকে গিয়ে তিনি ধরে এনেছেন, ধরে বললেন যে সৌরভ গাঙ্গুলি নাকি ইস্পাত কারখানা খুলবেন, এবং সেই ইস্পাতের যা বাজেট দিলেন তাতে পেরেকের কারখানা ছাড়া আর অন্য কিছু তৈরি হবে বলে আমাদের মনে হয় না। এবং তার ফলে এই রাজ্যে বেকারদের সংখ্যা যেভাবে একের পর এক বেড়ে যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী দেউচা পাচামির কথা বলেছেন। দেউচা পাচামিতে কয়লা উঠলে নাকি 100 বছরের জন্য নাকি উনি নিশ্চিন্ত হয়ে যাবেন। আমি জানি না উনি কতটা নিশ্চিন্ত হবেন, কিন্তু ওনার দলের লোকেরা, পশ্চিমবঙ্গবাসী কতটা নিশ্চিন্ত হবে, কিন্তু ওনার দলের লোকেরা নিশ্চিন্ত হয়ে যাবে যে কয়লা ঝেড়ে বাকিটা জীবন কাটিয়ে দেওয়া যাবে। 100 বছর যদি দেউচা পাচামি থেকে কয়লা উত্তোলন হয়, 100 বছরে তৃণমূল নেতাদের কয়েকটি জেনারেশন, যদিও তারা ততদিন ক্ষমতায় থাকবে না এবং আমরা সেই সুযোগ দেব না, কিন্তু তারা মনে মনে ভাবছে যে দিদি দেউচা পাচামিতে কয়লা উঠতে শুরু করলে বেশিরভাগ কয়লাটা আমরাই ঝেড়ে দেব এবং সেই কয়লা বেআইনিভাবে আমরা বিক্রি করব। এবং গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে কয়লা, বালি এবং বিভিন্ন এই ধরনের যে সমস্ত ন্যাচারাল রিসোর্সেস আছে, সেই ন্যাচারাল রিসোর্সেস সম্পূর্ণভাবে বিক্রি হচ্ছে, বেআইনিভাবে বিক্রি হচ্ছে বলা ভালো। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে তথ্যগুলো দিলেন সেই তথ্যগুলো অত্যন্ত ভুলে ভরা বলে আমাদের মনে হয়। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের উনি বলেছেন মোবাইল দেবেন। প্রথম কথা হচ্ছে এটা কেন্দ্রের প্রকল্প। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর চোখটা খুলে আশেপাশের রাজ্যগুলো দেখতে বলছি। বিহার আছে পাশে, কিছু দূরে উত্তরপ্রদেশ আছে। প্রত্যেকটি রাজ্যে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা, আমাদের দিদিরা যারা আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীর কাজ করেন, তারা অলরেডি মোবাইল নিয়ে ঘোরেন। কেন্দ্রের টাকা এসেছিল এখানেও একটা পোর্শন, তারপরে উনি দেননি সেই মোবাইল। গত কয়েকদিন আগে আমরা ডাব্লিউসিডি মিনিস্টার কেন্দ্রের অন্নপূর্ণা দেবীর সাথে এই বিষয়ে আলোচনা করছিলাম যে পশ্চিমবঙ্গের মহিলারা কেন এটা পেলেন না, এর কারণটা কি। এবং পশ্চিমবঙ্গে থেকে যারা অঙ্গনওয়াড়ি কর্মী, তাদের সংগঠনের কিছু প্রতিনিধি ওনার সাথে দেখা পর্যন্ত করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন, আমাকে রিকোয়েস্ট করেছে যে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেয়া, প্রয়োজনে তারা মহামান্য আদালতের শরণাপন্ন হবেন যে কেন্দ্রের টাকা আসার পরেও কেন এরা মোবাইল এবং ট্যাব পায়নি, যেটা পাওয়ার কথা তাদের। মাননীয় মুখ্যমন্ত্রী মুখে বলছেন এগিয়ে বাংলা, অথচ আমরা এক্ষেত্রে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি বিহার আমাদের থেকে এগিয়ে, উত্তরপ্রদেশ এগিয়ে, কর্ণাটকা এগিয়ে, সব রাজ্যগুলো এগিয়ে। অর্থাৎ মুখ্যমন্ত্রী যতই মুখে বলুন যে এগিয়ে বাংলা, আদপে মুখ্যমন্ত্রী যে বাংলা তৈরি করছে সেই বাংলা হচ্ছে পিছিয়ে পড়া বাংলা। কৃষকদের জন্য কোনো ধরনের আমি প্রকল্প এই বাজেটে ঘোষণা করার মতো আমি শুনতে পেলাম না। দ্বিতীয় হচ্ছে যে বিষয়টি, যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধিতে তাদের প্রাণ ওষ্ঠাগত প্রায়। এই দ্রব্যমূল্য বৃদ্ধির কোনো সুরাহা এই বাজেটে দেখতে পেলাম না। শুধু 300 সুফল বাংলা স্টল সেটা ঘোষণা হয়েছে। এই সুফল বাংলা স্টল থেকে আপনারা কেউ কোনো জিনিস কিনেছেন কিনা? আমার বাড়ির লোক তো আজ অব্দি কোথাও খুঁজে পায়নি সুফল বাংলা স্টল। কোথায় ঘুরে বেড়ায়, কোথায় থাকে, কখনো কখনো দেখি একটা গাড়ি নিয়ে, ট্রাক নিয়ে, ছোট হাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সুফল বাংলা স্টল বলে। এবং তো আমার সন্দেহ যে মন্ত্রী এই সুফল বাংলা স্টলের মন্ত্রী, বিপ্লব মিত্র বাবুই সম্ভবত এই সুফল বাংলা এর মন্ত্রী, তিনিও মনে হয় খুঁজে বের করতে পারবেন না কোথায় এই সুফল বাংলা স্টল চলে। এবং বাংলার এই 9.5 কোটি 10 কোটি লোক, তাতে এই 300-400 সুফল বাংলা স্টল আদপেও কতটা ক্যাটার করতে পারবে আমার যথেষ্ট রকমের সন্দেহ আছে। এছাড়াও দেখলাম উনি মাস্টার প্ল্যান তো মাস্টার ব্লাফে পরিণত হলো। 500 কোটি টাকায় কি মাস্টার প্ল্যান করবেন? এ তো দেবকে ধরে রাখার জন্য মনে হচ্ছে নে বাবা একটা ললিপপ চোষ।
দেব যেহেতু বলেছিল যে মাস্টার প্ল্যান নিয়ে কিছু না হলে পরে সে পার্টি ছেড়ে দেবে, সেটা ললিপপ ধরিয়ে দেওয়া হলো। আর তার থেকেও বড় কথা, যে যদি ল্যান্ড অধিগ্রহণই না হয়, জমি অধিগ্রহণই যদি না হয়, ল্যান্ড অ্যাকুইজিশন যদি না হয়, মাস্টার প্ল্যানটা হবে কোথায়? আকাশে হবে মাস্টার প্ল্যানটা? কোনো পরিকল্পনা নেই, ভবিষ্যতের দিকে দূরদৃষ্টি নেই। এই বাজেট সম্পূর্ণভাবে অন্তঃসারহীন, দূরদৃষ্টিবিহীন, এবং এমন একটি বাজেট যে বাজেটে বাংলার মানুষের কোনো সুফল হবে বলে আমার মনে হয় না। এবং যে মুখ্যমন্ত্রী ডবল চাকরির কথা বলতেন, সেই মুখ্যমন্ত্রীর আমলে টেট থেকে শুরু করে একের পর এক শিক্ষার্থীরা বিকাশ ভবনের সামনে বসে কাঁদছে, চাকরি নেই। এবং মুখ্যমন্ত্রী যে সিস্টেম তৈরি করে দিয়েছেন এই রাজ্যে, কোনো চাকরি পয়সা ছাড়া হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। উনি আবাস যোজনা, বাংলার আবাস যোজনা, বাংলার ঘরের মানে কি ঘোষণা করেছেন? আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, যারা ঘর পেয়েছিল তারা এখনো পর্যন্ত পুরনো ইনস্টলমেন্টের টাকা পায়নি। এইরকম অবস্থা হয়ে গেছে। এবং তারপরে উনি ঘোষণা করে দিচ্ছেন, যদি এটা কেন্দ্রের প্রকল্প, উনি আশা করছেন যে কোনোভাবে কেন্দ্রকে যদি আমি, এবং ভোটের আগে মুখ্যমন্ত্রীর মনে এক বিরাট ভয়ের উদ্রেক হয়েছে। এবং সেই জন্য তিনি কয়েকদিন থেকেই বলছিলেন, এর আগে বলছিলেন যে আমরা 2/3 সিট নিয়ে পুনরায় ফিরে আসব। মানুষের যখন ভয় লাগে তখনই মানুষ বলে ভয় লাগছে না, ভয় লাগছে না, বারবার এটাই বলে। তো আগ বাড়িয়ে এই কথাগুলো প্রমাণ করছে মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন যে বিজেপি ক্ষমতায় আসতে পারে। সেই জন্য তিনি এটি অনর্গল পাগলের বাজেট, যে বাজেট ট্রেডমিলে তৈরি হয় বলে আমরা শুনেছি, তো এবারও নিশ্চয়ই ট্রেডমিলে চড়ে উনি চলমান বাজেট তৈরি করেছেন, কিন্তু বাজেট আদপে চলমান নয়। এই ট্রেডমিল ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে, রাজ্যের অর্থ ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে। দেখুন, এই টাকা ইনসাফিসিয়েন্ট, এই টাকাতে খুব বেশি কিছু হবে না। আপনি জানেন নর্থ বেঙ্গলে প্রচুর নদী নালা আছে যাতে ব্রিজ নেই এই মুহূর্তে। এক একটি জেলায় 2-3টে করে ব্রিজ লোকের ডিমান্ড, আমাদের জনগণ ডিমান্ড করছে। সেই টাকারই তো হবে না, অন্য কিছু তো আপনি ছেড়ে দিন। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ বলে যে পর্ষদটা তৈরি হয়েছে, সেই পর্ষদটা শুধুমাত্র তো দেখানোর জন্য তৈরি হয়েছে। আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ক্ষমতায় আসার পরে যে উত্তরবঙ্গের লোকেদের আর কলকাতায় আসতেই হবে না। এখন কোনো, দেখুন, কেন্দ্র কিছুদিন আগে পর্যন্ত রাজ্যে ওগুলোর যে প্রাপ্ত যে অংশ থাকে সেই অংশ পশ্চিমবঙ্গকে দিয়েছে। এই মুহূর্তে আমি দুঃখিত, আমি অ্যামাউন্টটা মনে করতে পারছি না। তাতে যদি দেখেন, প্রায় শেয়ার যদি আমরা দেখি, সেই শেয়ার অনুসারে পশ্চিমবঙ্গের যে শেয়ারটা পশ্চিমবঙ্গ পেয়েছে তা প্রায় 6%-এর কাছাকাছি টোটালের। আর পশ্চিমবঙ্গের জনসংখ্যা বা পপুলেশনের ভিত্তিতে আমরা যদি দেখি, সেটার থেকে এটা অনেকটা বেশি। এবং আজকে অশোকদা যেগুলো পড়ে শোনায়, লোন এবং তার সাথে কেন্দ্র সরকারের কাছ থেকে প্রাপ্ত টাকা প্রায় 42,000 কোটি টাকার মতো, সব মিলে লোন এবং তার সাথে 43 পেয়েছিল, 43,000 কোটি টাকা, 43,053 দেখলাম, অতএব ওটা আপনি 44ও বলতে পারি আমরা। তো এত টাকা যখন কেন্দ্র সরকার দিচ্ছে, অতএব পরিষ্কার মুখ্যমন্ত্রী যে বক্তব্য, এই বক্তব্যটা হচ্ছে রাজনৈতিক বক্তব্য। এর সাথে বাস্তবিকতার কোনো রকম কোনো মিল নেই। এমনকি যে রেলের বাজেট হয়েছে, সেই রেলের বাজেটের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে প্রায় 14,000 কোটি টাকার রেল প্রকল্প আমরা পেয়েছি। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, এর 3 গুণ কম রেল বাজেট ছিল পশ্চিমবঙ্গের জন্য। 4,000 কোটি টাকা রেল বাজেট ছিল। তারপরে উনি বলছেন নাকি বঞ্চনা করা হয়েছে। অতএব তার এই বঞ্চনাটা হয়তো কোনো রোগ বা সিনড্রোম, সেই রোগের ফলে এটা বারবার বলছেন। বঞ্চনা রোগে উনি নিজে ভুগছেন। বঞ্চনা বলে কিছু নেই, উল্টে আমাদের সময় কলকাতাতে যে পরিমাণ মেট্রোর এক্সটেনশন হয়েছে, এই পরিমাণ মেট্রোর এক্সটেনশন কোনো সরকারের আমলে হয়নি। এমনকি ইউপিএ 1-এর সময় হয়নি, যখন মুখ্যমন্ত্রী স্বয়ং তার অংশ ছিলেন। অতএব এই বঞ্চনাটা শুধুমাত্র একটি রাজনৈতিক বক্তব্য, বাইরে অন্য কিচ্ছু নেই। একসময় আমরা বামফ্রন্টের সময় শুনতাম এই বঞ্চনা, তখন তো এমন হয়ে গেছিল যে বৃষ্টি না এলেও কেন্দ্র সরকার মেঘ পাঠায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টেরই খুব ভালো ছাত্রী, স্বাভাবিকভাবে সেই দিকেই যাচ্ছে গাড়ি। মুখ্যমন্ত্রী আজকে তার বাজেট পরবর্তী যে বক্তব্য,
সেই বক্তব্যে এটাও বলেছেন কেন্দ্রের বাজেটে শুধুই প্রতিশ্রুতি দেয় কিন্তু পরবর্তী সময় সেগুলো প্রতিচ্যুতি হয়ে যায়। আমাদের ক্ষেত্রে আমরা যা বলি, যা কথা দিই তা রাখার চেষ্টা করি। দেখুন, কেন্দ্র সরকারে এবার বাজেট পেশ করার পর কেন্দ্র সরকার ট্যাক্সে যে রিবেট দিয়েছে এবং তার সাথে অন্যান্য যে বিষয়গুলো, বিশেষ করে কর্মসংস্থানের জন্য যে জোর কেন্দ্রের বাজেটে আছে, সেই এমএসএমইর ক্ষেত্রে হোক বা ইজ অফ ডুইং বিজনেস, সেক্ষেত্রে ব্যবস্থা আরো বেশি নেওয়া হোক, প্রত্যেক ক্ষেত্রে কেন্দ্রে কিন্তু সফলতা পেয়েছে। আমি সিম্পল একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি যে এক সময় মেট্রোর উদাহরণ আমি দিচ্ছি। এই মেট্রোর যে রেকগুলো আমরা ব্যবহার করি, এই রেকগুলো বিদেশি কোম্পানি তৈরি করত, আমি কোম্পানির নাম নিচ্ছি না, এবং সেই বিদেশি কোম্পানির প্রায় এক একটা রেকে 9,000 কোটি টাকা এরকম করে এক একটা বিল ছিল। পরবর্তী সময় কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া পলিসির ফলে সেই মেট্রো রেকগুলো এখন ভারতীয় কোম্পানি তৈরি করছে এবং কলকাতায় বসবাসকারী বিজনেসম্যান তার মধ্যে আছে যিনি তৈরি করছেন বা যার কোম্পানি তৈরি করছে। আগামী দিনে কলকাতাতেও অর্থাৎ পশ্চিমবঙ্গে একটি ইউনিট খোলা, সেই বিষয়ে আমি সচেষ্ট হয়েছি, তার সাথে কথা হয়েছে, মাননীয় রেলমন্ত্রীর সাথে কিছুদিনের মধ্যে দেখা করব তাকে নিয়ে, যাতে পশ্চিমবঙ্গে প্রায় 10,000 ছেলে মেয়ের কর্মসংস্থান তার মাধ্যমে হতে পারে, যদি আমরা সফল হই এখানে এই বিষয়ে। তো কেন্দ্রের যে পলিসি, এবং তখন যাদের সাথে আপনারা আলোচনা করবেন এই ধরনের মানুষের সাথে আলোচনা করুন, তারা পরিষ্কার বলে দেবে যে কেন্দ্র সরকার পলিসির মধ্যে যে পরিবর্তনগুলো এনেছে তার ফলে আজকে ভারতবর্ষের শিল্পপতিরা ভারতবর্ষে শিল্প স্থাপন করছে, তারা ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো আছে তাদের সাথে লড়াই করে এখানে শিল্প স্থাপন করতে পারছে। এবং কেন্দ্র সরকার এবার যে মধ্যবিত্তের জন্য 12 লাখ পর্যন্ত যে বিনা ট্যাক্স অর্থাৎ জিরো ট্যাক্স, এই যে বিরাট বড় ছাড় দিয়েছে, এই প্রতিশ্রুতি আমরাই একমাত্র পূরণ করতে পেরেছি। 80 কোটি। একটা জিনিস আমি যোগ করি, সুকান্ত বাবু যেটা বললেন, ভারতবর্ষ কিরম করেছে, কেন্দ্র সরকার তো ভারতবর্ষ চালায়, রাজ্যগুলো রয়েছে। ভারতবর্ষ বড় বড় রাজ্যগুলো, ছোট ছোট রাজ্য হয়তো আফ্রিকায় 2-1টা থাকবে কিংবা কেউ হয়তো এর থেকে দ্রুত গতিতে বাড়ছে, কিন্তু ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিতে বাড়া অর্থ ব্যবস্থা। সেটা তো কেন্দ্র সরকার সত্ত্বেও হচ্ছে না, কেন্দ্র সরকারের জন্যই হচ্ছে। আর এখানে প্রত্যেক বছর বাজেটে দেখি পশ্চিমবঙ্গের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে, জাতীয় হারের থেকে আর্থিক বার্ষিক বৃদ্ধির হার লাভ হয়েছে, সবকিছুতে আমরা এগিয়ে বাংলা। কিন্তু এই এগিয়ে বাংলা এখন আর বলেন না বেশি, কিন্তু প্রত্যেক বছর দেখি পশ্চিমবঙ্গ খুব ভালো করছে। কিন্তু পশ্চিমবঙ্গ দেখি শিল্পের অবদানেও ভারতবর্ষের মধ্যে অন্যান্য প্রদেশের সঙ্গে, এই ছোট ছোট এর সঙ্গে না, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের সঙ্গে তুলনা করুন, পশ্চিমবঙ্গ তার পেছনে রয়েছে। তো এই যে বিজ্ঞাপনের সরকার, আর যেটা আপনি জিজ্ঞেস করেছিলেন আমাদের রাজ্য সভাপতিকে, যে উনি বলেছেন প্রতিশ্রুতির সরকার কিন্তু প্রতিচ্যুতি, তার তো উল্টো। মোদী সাহেব তো দেখিয়ে দিচ্ছে যে সবচেয়ে তারা দ্রুত গতিতে ভারতবর্ষ এগোচ্ছে, সেটা তো কল্পনার জিনিস নয়। এগিয়ে বাংলাটা তো কল্পনার জিনিস, এত পরিযায়ী শ্রমিক যাচ্ছে। ভোটের আগে এই যে সময় দাঁড়িয়ে আমরা রাজ্য বাজেট এবং কেন্দ্র বাজেট নিয়ে আলোচনা করছি, এরকম একটা মরশুম, সেই সময় ফ্রি রেশনের সময় বাড়ছে, অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার বাড়বে বলে মানুষ আশা করছে। সুপ্রিম কোর্ট আজকে দোল রাজনীতিকে কার্যত কানমোলা দিয়ে ছাড়লো, এবং সেখানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অবজারভেশন বলা হচ্ছে ভোটের আগে রাজনৈতিক দলগুলির ঘোষণাপত্রে ঢালাও প্রতিশ্রুতিতে তারা ক্ষুব্ধ, এবং সেক্ষেত্রে নিখরচায় রেশন পয়সা কড়ি পাচ্ছেন অনেকেই, এই সব সুবিধা পাওয়ার জন্য এরা কাজ করতে আর চাইছেন না। মন্তব্য সর্বোচ্চ আদালতের, এভাবে সাহায্য না করে মূল স্রোতে অন্তর্ভুক্ত করা হোক যাতে তারা দেশের বিকাশে যোগদান করতে পারেন। পর্যবেক্ষণ বিচারপতি B.R. গগৈ, বিচারপতি অগাস্টিন জর্জ বেঞ্চে। প্রশ্ন হচ্ছে কেন্দ্রের সরকার, এখানকার সরকার, আমরা বিজেপি তৃণমূল উভয় ক্ষেত্রেই দেখেছি যে এই লক্ষ্মীর ভান্ডার, লাডলি বাহন, নিখরচায় রেশন, এই দোল রাজনীতি কার্যত বাড়ছে।
সেই সময় কোর্টের অবজারভেশন, দুজনের কাছে আমার প্রশ্ন, আপনার এবং অশোক বাবু। দেখুন, আমার যেটা মনে হয় যে কেন্দ্র সরকারের যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা আমার মনে হয় রাজ্য সরকারের অ্যাপ্রোচের থেকে একদম আলাদা। কেন্দ্র সরকার 80 কোটি মানুষকে ফ্রিতে রেশন দেওয়ার কথা বলেছে। রেশন ব্যবস্থার সাথে অ্যাকচুয়ালি কাদের যুক্ত থাকা উচিত? যারা গরিব, যাদের আর্থিক সমস্যা আছে, তারাই রেশন ব্যবস্থার লাভ পায় বা পাওয়া উচিত অন্তর্দয় যোজনার মাধ্যমে, এবং তাদেরকেই এই প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত করা হয়েছে। দ্বিতীয়, আমাদের কেন্দ্র সরকার কৃষক সম্মান নিধির মাধ্যমে সামান্য কিছু আর্থিক সাহায্য যেটা আমাদের কৃষকদেরকে করছে, ঠিক সেই সময় করছে যখন বীজ, সার বা ওই ধরনের জাতীয় বস্তু কেনার বিষয় থাকে। স্বাভাবিকভাবে কেন্দ্র সরকারের যে প্রকল্প এবং কেন্দ্র সরকার তার সাথে কর্মসংস্থানের যে দিশা, এমএসএমই কিভাবে বাড়বে, এমএসএমইর আমি ডেফিনেশন গুলো যদি চেঞ্জ করি, তাহলে অনেক বড় অ্যামাউন্টের টাকার যারা ব্যবসা করছেন তারা এমএসএমইতে সেই লাভগুলো নিতে পারবে। এই যে বিষয়গুলো কেন্দ্রীয় বাজেটে থাকছে, যা প্রমাণ করছে যে একদিকে যেমন সাধারণ মানুষ যারা গরিব তাদের প্রতি কেন্দ্রের স্নেহের হাত আছে, অন্যদিকে যারা কর্মসংস্থানের মাধ্যমে কর্মসংস্থান জেনারেট করছে, জব ক্রিয়েট করছে, তাদের জন্য কেন্দ্রের ব্যবস্থা আছে। এবং আমরাও মনে করি যে শুধুমাত্র দান ছত্র খুলে রাখলে হবে না, সেই দান ছত্র চালানোর জন্য রিসোর্স লাগবে, রোজগার করতে হবে। যে অশোকদা বললেন যে প্রত্যেক বছর আমরা দেখতে পাই যে বাজেটে দাবি করা হচ্ছে যে কেন্দ্রীয় হারের থেকেও বেশি হারে নাকি বাংলার অর্থনীতি বাড়ছে। তাহলে অর্থনীতি যদি বাড়ে তাহলে পরে আমাদের লোন নিতে হচ্ছে কেন বারবার? তাহলে অর্থনীতি বাড়লে তো রোজগার হবে রাজ্য সরকারের, উল্টে রাজ্য সরকার অন্যকে লোন দেওয়ার মতো জায়গায় পরিস্থিতিতে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের কাছ থেকে হাত পেতে এবং মার্কেট থেকে লোন নিতে হচ্ছে আমাদের রাজ্য সরকারকে, যা পরিষ্কার প্রমাণ করছে যে শুধুমাত্র দান ছত্র খুলে রাখলেই হবে না। দান ছত্রের জন্য এই টাকা যাতে রাজ্যের কোষাগারে ঢোকে তার ব্যবস্থা করতে হয়। মদের উপর ভরসা করে কতদিন চলবেন? আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন মদের টাকায়, সাইকেল দিচ্ছেন মদের টাকায়, যাই বলছি সবই মদের টাকাতেই তো আসছে। বাংলায় মদ খাচ্ছে বলে লোকজন কোনো রকম বাংলা সরকারটা বেঁচে আছে। মদ বন্ধ হয়ে গেলে পরের দিন থেকে মাইনে বন্ধ হয়ে যাবে, পরের মাস থেকে শিক্ষকদের মাইনে হবে না। শিক্ষকদের মাইনেটাও আজকে আমাদের মদের টাকায় নিতে হচ্ছে। অসুবিধা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এতে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে নির্মলা সীতারামনের মোদীর নেতৃত্বে যে বাজেট, সেটার সম্বন্ধে আমার বক্তব্য হচ্ছে বাজেট একটা অনেকগুলো আপাত বিরোধী দাবির সামঞ্জস্য করতে হয়। কিরকম সামঞ্জস্য? একটা সামঞ্জস্য হচ্ছে যে বিনিয়োগও বাড়াতে হবে, ভোগ ব্যয়ও বাড়াতে হবে, কনজাম্পশন আর ইনভেস্টমেন্ট, কৃষিও বাড়াতে হবে, শিল্পও বাড়াতে হবে, স্বাস্থ্যতে বেশি খরচা করতে হবে, শিক্ষাতেও বেশি খরচা করতে হবে, আবার করেও ছুট দিতে হবে। এইদিকে আবার ফিসক্যাল ডেফিসিট বেশি হওয়া যাবে না। তো নির্মলা সীতারামন এই যে অষ্টমবার ধারাবাহিকভাবে বাজেট পেশ করলেন, ওতে যদি আপনি তুলনা করেন এই মমতা সরকারের বাজেটের সঙ্গে, ওই সামঞ্জস্যটা রয়েছে। এখন অনুদানের রাজনীতি, যখন একটা দেশ উন্নয়ন হয় তখন দরিদ্রের সংজ্ঞাটাও পাল্টে। আগে আমার মনে আছে ছোটবেলায় ভিখিরি আসতো, এসে বলতো মা ফ্যান দে, এখন ফ্যান কেউ চায় না। সুতরাং দরিদ্রকে তার সংজ্ঞাও পাল্টাবে এবং যারা পেছনে পড়ে আছে তাদেরও দিতে হবে। তো সেই এতে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কেন্দ্র সরকার কিংবা অন্যান্য যেগুলো প্রগতিশীল রাজ্য তাদের তুলনায় হচ্ছে যে এখানে আমরা খুব আনন্দিত, তৃণমূল সরকার খুব আনন্দিত হয় যে আমরা সবচেয়ে বেশি মানরেগা দিয়েছি। আর সবচেয়ে বেশি মানরেগা যদি দিয়ে থাকবো তার মানে লোকে চাকরি বাকরি পাচ্ছে না, আর কিছু করার নেই, এসব 100 দিনের কাজ করছে। এবার উনি রাজ্যের প্রথম পার্টি বাজেটে বলেছে যেই মহতি সদনে যে পেশ করছি বাজেট, তার ব্যয়ের প্রায় অর্ধেক আমাদের রাজ্যের মহিলা ও কন্যা সন্তানদের জন্য বরাদ্দ। খুব ভালো কথা। কিন্তু এই কন্যা সন্তান যদি দেখে যে তার পিতা কোথাও একটা পরিযায়ী শ্রমিকের কাজ করছে, কিংবা রাজ্যের মহিলা যদি দেখেন তার ছেলে
বর আর ভাই তিনজনেই গেছে অন্ধ্রপ্রদেশে ধান বুনতে, তাহলে তো খুব আনন্দের কথা হবে না? তো একটা হচ্ছে সামঞ্জস্যটা রাখা। আর দ্বিতীয় আরেকটা কথা বলবো, এই পরিপ্রেক্ষিতে তোমরা সবাই সাংবাদিক, একটা বিড়ম্বনা আমি দেখি, সেটা হচ্ছে দরিদ্রদের তো সাহায্য করতেই হবে, কিন্তু দরিদ্র কে সেটা চিহ্নিত করা একটা বিরাট সমস্যা। যেই ফ্রিতে কিছু দেবে আমিও লাইনে লেগে যাব, কিন্তু আমাকে দেওয়ার তো কোনো মানে হয় না। সেই যে একটা চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জটা কি করে মিট করা, সেটা সবার কথা ভাবতে হবে, ভেবে কি করে করা যায় সেটা। আজকে কংগ্রেস প্রেস কনফারেন্স করেছিল পশ্চিমবঙ্গ প্রদেশ রাজ্য সভাপতি বলেছেন যে পশ্চিমবঙ্গের যদি একমাত্র বিকল্প হয় সেটা হল কংগ্রেস। এটা হচ্ছে রাজ্য কংগ্রেস সভাপতি দাবি আজকে শুভঙ্কর সরকারের আজকের প্রেস কনফারেন্স। দেখুন, আমার মনে হয় শুভঙ্কর সরকার এবং কংগ্রেসের এখন বর্তমান যে অবস্থা, তার পরিপ্রেক্ষিতে, তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য দেওয়া উচিত কিনা সেই বিষয়ে আমার সন্দেহ আছে। তবু ওনার যখন মনে হয়েছে, ওনাকে কংগ্রেচুলেশনস, এত বড় স্বপ্ন, এত বড় জাম্প দেখার জন্য। যেখানে কংগ্রেসের মাটি ছিল, শিকড় ছিল, সেখানেই তো কংগ্রেস এখন এই মুহূর্তে শিকড় হারা। এবং রাহুল গান্ধীকে 13-14 বার লঞ্চ করতে যাওয়ার চেষ্টা করার পরেও রাহুল গান্ধী সেই ড্যাম পটকাগুলোর মতো ফুস করে আওয়াজ করে আর ফাটে না, সেরকম অবস্থা হয়ে যাচ্ছে, লঞ্চ তো আর হচ্ছে না। তো আমরা জানি না উনি কোথায় বা কি খেয়ে বা কোথায় শুয়ে এই স্বপ্ন দেখেছেন, কিন্তু এই স্বপ্ন আপাতত আমি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। স্কুল শিক্ষক নিয়োগ মামলায় আপনাদের বাড়ির অত্যন্ত কাছের মানুষ পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী সুপ্রিম কোর্টে আবার একটি ধাক্কা খেলেন। হাইকোর্টের চাকরি বাতিল রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অঙ্কিতার আর্জি খারিজ করলো সুপ্রিম কোর্ট, এবং সঙ্গে অঙ্কিতার নিয়োগ অত্যন্ত সন্দেহজনক বলে চিহ্নিত করেছে সুপ্রিম কোর্ট। দেখুন, এতখানি নির্লজ্জতা তৃণমূল কংগ্রেসে থাকলেই একমাত্র হতে পারে। তৃণমূল কংগ্রেসে থাকার ফলেই তাহলে এতখানি নির্লজ্জতা এসেছে। এবং পরেশ অধিকারীর মতো ব্যক্তি, যিনি আজকে না হয় তৃণমূল কংগ্রেসে আছেন, একসময় তো লম্বা ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন, বড় বড় আদর্শের কথা বলতেন, কমল গুহের সাথে মিছিল করতেন। এখন দেখতে লজ্জা লাগে যে কিভাবে রাজনৈতিক পদকে ব্যবহার করে নিজের মেয়ের চাকরি জোটালেন বেআইনিভাবে। তারপরে সেই চাকরি যখন কোর্টের নির্দেশে বাতিল হয়ে গেল, তো তখন তো বাবা থাম, নিজের বেইজ্জতি করানোর কি দরকার? বারবার কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে, মানে সুপ্রিম বেইজ্জতি না হলে পরে ঠিক মানে আর হচ্ছিল না। এবার সুপ্রিম কোর্টে গিয়ে লাস্ট বেইজ্জতিটা হয়ে গেল, ইজ্জতটা গেল, সম্মানটা গেল। এবার হয়তো উনি ক্ষান্ত হবেন না, ইন্টারন্যাশনাল কোর্টেও যাবে কিনা অঙ্কিতা, তার জন্য আমরা অপেক্ষা করছি। দেখুন, হচ্ছে কোর্টের উপরে। এবং মনে রাখবেন যে নতুন যে ন্যায় সংহিতা হয়েছে, সেই ন্যায় সংহিতা অনুসারে আপনি যে অপরাধ করেছেন তার সর্বোচ্চ যে সাজা, তার 1/3 সময় যদি আপনি জেলে থেকে যান বা ইনভেস্টিগেশনের সময় আপনি থেকে যান, তাহলে পরে আপনি জামিন পাবেন, যদি না আপনার বিরুদ্ধে চার্জশিট তখন দেওয়া হয়। স্বাভাবিকভাবে এক্ষেত্রে এখনো চার্জশিট কমপ্লিট হয়নি, কারণ এত বিরাট বিষয়। প্রত্যেক জেলায় জেলায় আছে, আমি বলছি তো, প্রত্যেক জেলায় জেলায় এরকম ব্যবসায়ীরা আছে। এবং আমার কাছে যা ইনফরমেশন আছে, সিবিআই বা ইডি যাদেরকে ধরছে তারা হচ্ছে বড় বড় মাথাগুলো। এরপরে আবার একটা সেকেন্ড টিয়ার আছে, সেখানে মাঝারি মাপের বিজনেসম্যানরা আছে, আর সব নিচে ছোট ছোট মিল মালিকেরা আছে। কিভাবে রেশনে দুর্নীতি হতো, কেন্দ্র সরকারের পাঠানো চাল এবং আটা, গম, তারপরে সেটাকে আটা করে দেওয়া হতো এবং সেখানে নিম্নমানের আটা দেওয়া হতো। এই যে বিপুল পরিমাণ দুর্নীতি, এই দুর্নীতির তদন্ত কত বছরে যে শেষ হবে সন্দেহ আছে, কারণ এতে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে। এবার মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই জেল খেটে আসা আসামিদেরকে মানুষের দরবারে সঠিক বিচারের জন্য যেতে হবে, এবং আমার বিশ্বাস মানুষ সঠিক বিচার করবে। যে সময় দাঁড়িয়ে ইডি নতুন করে তল্লাশি চালাচ্ছে রেশন দুর্নীতি বিষয়, সে সময় রেশন দুর্নীতির নতুন একটা রূপ দেখা গেল। তা হলো যে কুলটিতে এক রেশন ডিলারকে মারধর করা হচ্ছে। অভিযোগ উঠছে ওজনে কম দিত এবং মারধরের নেতৃত্বে এক তৃণমূল নেতার ভাই। এবার রেশন ডিলারের অভিযোগ অনুযায়ী মাসে তাকে কাটমানি দিতে হতো, এ মাসেরটা না দেওয়াতেই মারধর খেত। না, সেটা তো সব জায়গাতে রেশন ডিলার, দেখুন, রেশন ডিলাররা চুরি করে খেতে চায় এরকম তো নয়। অনেক রেশন ডিলার আছে, তারা চাই আমরা ভালো করে ব্যবসাটা করি, কিন্তু সেই ভালো করে ব্যবসাটা করতে দেওয়ার জায়গা তো নেই। আপনি দেখুন, রাজ্য সরকারের যে রেশন ডিলারদের জন্য যে ইনসেনটিভ আছে, সেই ইনসেনটিভ কতটা আছে।
বা রাজ্য সরকারের কি স্কিম আছে। শুধু তাই নয়, প্রত্যেক জায়গায় তৃণমূল কংগ্রেস নেতারা মাসে মাসে তোলা তোলে রেশন ডিলারদের কাছ থেকে। স্বাভাবিকভাবে সেই তোলাটা তো সে তো আর পকেট থেকে দেবে না, সাধারণ মানুষের কাছ থেকে পকেট কেটে দেবে, সেটাই হচ্ছে। এবং আমি বলবো যে ওই তৃণমূল নেতা তো রেশন ডিলারকে পিটিয়েছে, সাধারণ মানুষ যারা রেশন কম পেয়েছে তাদের উচিত ওই তৃণমূল নেতার ভাইকে ধরে পেটানো, যে কাটমানিটা নিত।